শহরের চাকচিক্য আর আকাশ ছোঁয়া দালানের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে এমন এক গভীর শূন্যতা যা হাজারো সম্পদেও পূরণ হয় না। ঠিক তেমনি রোদে পোড়া এক শ্রান্ত মজুরের বুকে থাকতে পারে এমন এক অমূল্য খাঁটি মন যা কোটি টাকার চেয়েও দামি। আজ আপনাদের শোনাবো এমন দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষের গল্প, যাদের পথ এক নিঃসঙ্গ রাতে অদ্ভুতভাবে মিলে গিয়েছিল। বন্ধুরা, এটি মুম্বাই শহরের একটি সত্য ঘটনা। জুনের এক ভীষণ গরম রাতে ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ১১টা। ২৬ বছর বয়সী এক তরুণ, যার নাম রতন, সে তার গুমোট ঘর থেকে বেরিয়ে আনমনে রাস্তায় হাঁটছিল। রতন বিহারের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, যে পেটের দায়ে এই মায়ানগরীতে দিনমজুরি করত। সারাদিন কনস্ট্রাকশন সাইটে হাড়ভাঙা খাটুনির পর সে তার ছোট্ট ভাড়ার ঘরে ফিরেছিল ঠিকই, কিন্তু ঘরের ভেতর এতটাই গরম ছিল যে সেখানে টিকে থাকা দায় হয়ে পড়েছিল। তাই একটু খোলা হাওয়ার আশায় সে বাইরে বেরিয়ে এসেছিল। রতন ধীরে ধীরে রাস্তায় হাঁটছিল। তখনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার ওপর পড়ল। সেই মহিলা একা ছিলেন এবং বারবার এদিক ওদিক দেখছিলেন, যেন তিনি কোনো গভীর সমস্যায় পড়েছেন। রতন প্রথমে তাকে এড়িয়ে সামনের দিকে এগুতে লাগল, কিন্তু তখনই সেই মহিলা তার দিকে হেঁটে আসতে লাগলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি তার সামনে এসে থামলেন। মহিলার বয়স প্রায় ৩০ বছর হবে। চেহারা অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু চোখে অদ্ভুত এক বিষণ্ণতা ছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, "এক মিনিট, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন?" রতন একটু চমকে গেল। রাতের বেলা এবং সামনে এক অচেনা মহিলা। তবুও সে ধীরে করে জিজ্ঞেস করল, "কি হয়েছে ম্যাডাম?" মহিলাটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, "আমি খুব সমস্যায় আছি, আর এই মুহূর্তে আমার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন।" রতনের তার কথা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল, "কি সমস্যা?" মহিলা ধীরে ধীরে বলতে শুরু করলেন, "আমার নাম মায়া, এবং আমি শহরে একদম একা থাকি।" রতনের তার কথা শুনে একটু অদ্ভুত লাগল। মুম্বাইয়ের মতো শহরে এত রাতে কেউ একা রাস্তায় কেন ঘুরবে? সে জিজ্ঞেস করল, "আপনি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন?" এ কথা শুনতেই মায়ার চোখ জলে ভরে এলো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর তিনি বললেন, "কারণ আজ ঘরের ভেতর বসার সাহস পাচ্ছিলাম না। খুব বেশি একাকিত্ব অনুভব করছিলাম।" রতন তার কথা শুনে কিছুক্ষণ চুপ রইল। সে বুঝতে পারছিল না যে কি বলবে। সে ধীরে করে বলল, "কিন্তু এত রাতে রাস্তায় একা থাকা ঠিক নয়।" মায়া হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতেও কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। মাঝে মাঝে মানুষের নিজের ঘরের দেওয়ালগুলোই যেন গিলতে আসে। তিনি ধীর কণ্ঠে বললেন। রতন প্রথমবারের মতো মনোযোগ দিয়ে তাকে দেখল। তার জামাকাপড় সাধারণ ছিল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি কোনো ভালো ঘরের মানুষ। রতন জিজ্ঞেস করল, "আপনার বাড়ি কি এখানেই কাছে?" মায়া মাথা নাড়লেন, "হ্যাঁ, বেশি দূরে নয়।" রতন বলল, "তাহলে আপনি বাড়ি কেন চলে যাচ্ছেন না?" মায়া কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, "কারণ সেই ঘরে এখন আর কেউ নেই।" রতন তার কথা বুঝতে পারল না। মায়া রাস্তার দিকে তাকিয়ে বললেন, ৩ বছর আগেই আমার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। তারপর থেকে আমি একাই থাকি। এবার রতন বুঝতে পারছিল যে তিনি এত চিন্তিত কেন। মায়া আরও বললেন, টাকা অনেক আছে, বাড়িও বড়, কিন্তু মানুষ যদি একা হয়ে যায় তবে সবকিছুই অর্থহীন মনে হয়। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। রাস্তা দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে চলে গেল, আর তারপর চারদিকে আবার সেই নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রতন ধীরে করে বলল, "আপনার যদি খারাপ না লাগে তবে বাড়ি চলে যান, অনেক রাত হয়েছে।" মায়া তার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, "আপনার নাম কি?" রতন উত্তর দিল, "রতন।" তিনি আবার জিজ্ঞেস করলেন, "কি করো রতন?" রতন বলল, "দিনমজুরি করি, এই কাছের সাইটেই।" মায়া কিছু মুহূর্ত তাকে দেখলেন। তার চোখে কোনো অহংকার ছিল না, কোনো চালাকি ছিল না, কেবল একজন সহজ সরল মানুষ দাঁড়িয়েছিল। মায়া জিজ্ঞেস করলেন, "তোমার ভয় লাগেনি আমার সাথে কথা বলতে?" রতন হালকা হাসল। "শুরুতে লেগেছিল।" মায়া জিজ্ঞেস করলেন, "তারপর?" রতন বলল, "তারপর মনে হলো যে আপনি সত্যিই সমস্যায় আছেন।" মায়া দীর্ঘশ্বাস নিয়ে বললেন, "আজ অনেক দিন পর কেউ আমার সমস্যা বোঝার চেষ্টা করেছে।" রতন কিছু বলল না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ রাস্তার ধারে দাঁড়িয়ে রইল। গরম বাতাস বইছিল, কিন্তু এখন পরিবেশটা আগের মতো অদ্ভুত লাগছিল না।
মায়া হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে কে আছে? রতন বলল, মা বাবা আছেন, আর দুই ছোট বোন আছে। মায়া জিজ্ঞেস করলেন, সবাই গ্রামে থাকে? রতন মাথা নেড়ে হ্যাঁ বলল। তিনি আবার জিজ্ঞেস করলেন, আর তুমি এখানে একা থাকো? রতন বলল, কাজের জন্য। মায়া ধীর কণ্ঠে বললেন, একা থাকা খুব কষ্টের হয়। রতন তার দিকে তাকালো এবং বলল, কিন্তু অভ্যাস হয়ে যায়। মায়া মাথা নাড়লেন এবং বললেন, না রতন, অভ্যাস হয় না, মানুষ কেবল বাধ্য হয়ে যায়। কিছুক্ষণ দুজনেই আবার চুপ রইল। তারপর মায়া বললেন, তুমি কি কিছুক্ষণ আমার সাথে চলতে পারবে? রতন একটু চমকে উঠল। সে জিজ্ঞেস করল, কোথায়? মায়া বললেন, এই তো কাছেই। রতন আশেপাশে দেখল, রাস্তা প্রায় ফাঁকা ছিল। সে জিজ্ঞেস করল, কেন? মায়া ধীর কণ্ঠে বললেন, আজ খুব ভয় লাগছে, একা যেতে ইচ্ছে করছে না। রতন কয়েক সেকেন্ড ভাবতে লাগল। তারপর সে ধীরে করে বলল, ঠিক আছে, চলুন। দুজনেই একসাথে রাস্তায় হাঁটতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই তারা একটি বড় অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গেল। উঁচু বিল্ডিং, বড় গেট এবং বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড দেখে রতন বুঝে গেল যে এটি কোনো সাধারণ জায়গা নয়। মায়া গেটের কাছে গিয়ে থামলেন। গার্ড তাকে দেখেই গেট খুলে দিল। রতন ওখানেই দাঁড়িয়ে রইল। মায়া ঘুরে তার দিকে তাকিয়ে বললেন, ভেতরে এসো রতন। রতন ইতস্তত বোধ করল। সে বলল, না, আমি এখানেই ঠিক আছি। মায়া কয়েক পা পিছিয়ে তার দিকে এলেন। তারপর ধীরে করে বললেন, ভয় পেও না, আমি কেবল তোমাকে ধন্যবাদ জানাতে চাই। রতন এখনো ওখানেই দাঁড়িয়েছিল। মায়া কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তারপর তিনি এমন একটি কথা বললেন যা শুনে রতন হঠাৎ অস্বস্তি বোধ করল। তুমি চাইলে আজ রাতে কিছুক্ষণ আমার সাথে বসতে পারো। মায়ার এই কথা শুনে রতন কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কি উত্তর দেবে। সামনে এক ধনী ঘরের মহিলা দাঁড়িয়েছিলেন, আর সে নিজে একজন সাধারণ মজুর। তার মনে হালকা দ্বিধাও ছিল, আর কিছুটা অবাকও হয়েছিল। সে ধীরে করে বলল, না ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, আপনি বাড়ি যান, আমি আসি। মায়া সাথে সাথে বললেন, রতন, শুধু ১০-১৫ মিনিট, ব্যাস কিছুক্ষণ কথা বলতে চাই। আজ সত্যিই খুব একাকিত্ব অনুভব করছি। তার কণ্ঠে এক অদ্ভুত ক্লান্তি ছিল। রতন তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো ভান ছিল না, সত্যিই এক গভীর শূন্যতা ছিল। সে কয়েক সেকেন্ড ভাবল, তারপর ধীরে করে বলল, ঠিক আছে, কিছুক্ষণ। মায়া হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং গেটের ভেতরে হাঁটতে শুরু করলেন। রতন ধীরে ধীরে তার পিছনে ভেতরে ঢুকল। বিল্ডিংয়ের ভেতরের পরিবেশ একদম আলাদা ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটি লবি এলাকা, চকচকে মেঝে এবং চারদিকে শান্তি। রতন এমন জায়গা আগে কখনো দেখেনি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। মায়া লিফটের বোতাম চাপলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই লিফট চলে এলো। দুজনেই ভেতরে চলে গেল। রতন প্রথমবার এত বড় বিল্ডিংয়ের লিফটে দাঁড়িয়েছিল। তার একটু অদ্ভুত লাগছিল। লিফট ওপরে উঠতে লাগলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই থেমে গেল। মায়া বাইরে বেরোলেন এবং ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বাইরে এলো। রতন বুঝে গেল যে ভেতরে এসি চলছে। মায়া ভেতরে গিয়ে আলো জ্বালালেন এবং বললেন, এসো রতন, বসো। রতন ধীরে ধীরে ভেতরে এলো। বাড়িটি খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেওয়ালে সুন্দর পেইন্টিংস লাগানো ছিল, মেঝেতে দামি কার্পেট পাতা ছিল। কিন্তু ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। মায়া সোফার দিকে ইশারা করে বললেন, বসো, আমি জল নিয়ে আসছি। রতন সোফার এক কোণে বসল। সে একটু অস্বস্তি অনুভব করছিল। কিছুক্ষণ পর মায়া 2 গ্লাস জল নিয়ে এলেন। তিনি একটি গ্লাস রতনের দিকে বাড়িয়ে দিলেন। রতন জল নিল এবং ধীরে ধীরে পান করতে লাগল। মায়া সামনে বসলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা রইল। তারপর মায়া জিজ্ঞেস করলেন, তুমি কি রোজ এতক্ষণ ধরে কাজ করো? রতন মাথা নাড়ল। হ্যাঁ, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মায়া জিজ্ঞেস করলেন, ক্লান্ত হয়ে পড়ো? রতন হালকা হাসল। মজুর যদি ক্লান্ত হয়ে পড়ে তবে সংসার কিভাবে চলবে? মায়া কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তারপর বললেন, তোমাকে খুব সহজ সরল মনে হয় রতন। রতন কোনো উত্তর দিল না।
সে শুধু ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখছিল। এত বড় ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন এখানে কেউ থাকেই না। মায়া তার চোখের দৃষ্টি লক্ষ্য করলেন। তিনি ধীর কণ্ঠে বললেন, বাড়িটা বড়, কিন্তু ফাঁকা। রতন তার দিকে তাকালো। মায়া আরও বললেন, যখন আমার স্বামী ছিলেন তখন এটাকে বাড়ি মনে হতো, এখন শুধু একটা ইটের ঘর রয়ে গেছে। রতন ধীরে করে জিজ্ঞেস করল, আপনার পরিবারের লোকেরা? মায়া হালকা হাসির সাথে মাথা নাড়লেন। সবাই নিজের জীবনে ব্যস্ত, কেউ এখানে থাকে না। তারপর তিনি বললেন, তোমার অদ্ভুত লাগছে নিশ্চয়ই, এক ধনী ঘরের মহিলা এত রাতে একজন মজুরকে বাড়িতে নিয়ে এলো। রতন সাথে সাথে বলল, না ম্যাডাম, এমন কোনো কথা নেই। মায়া বললেন, সত্যি করে বলো। রতন একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, একটু অদ্ভুত অবশ্যই লেগেছে। মায়া হালকা করে হেসে দিলেন। তারপর বললেন, অদ্ভুত তো আমারও লাগছে, কিন্তু কি করব, কখনো কখনো মানুষের কেবল কারো গলার আওয়াজের প্রয়োজন হয়। ঘরে আবার কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল। মায়া হঠাৎ উঠলেন এবং রান্নাঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি চা বানিয়ে আনলেন। তিনি কাপটি রতনের সামনে রাখলেন। রতন বলল, এত কষ্ট কেন করলেন? মায়া বললেন, কোনো কষ্ট নেই, অনেক সময় পর কারো সাথে চা খাচ্ছি। দুজনেই ধীরে ধীরে চা পান করতে লাগল। কথাবার্তা এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল। মায়া রতনকে তার গ্রাম, পরিবার এবং জীবন সম্পর্কে জিজ্ঞেস করলেন। রতনও খুব সহজভাবে সব বলে দিল। কথা বলতে বলতে হঠাৎ মায়া চুপ হয়ে গেলেন। তিনি জানালার দিকে তাকালেন। বাইরে বহুদূর পর্যন্ত শহরের আলো দেখা যাচ্ছিল। তারপর তিনি ধীর কণ্ঠে বললেন, রতন, তোমার কি কখনো এমন মনে হয়েছে যে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও আসলে কিছুই নেই? রতন তার দিকে তাকালো। সে কোনো উত্তর দিল না। মায়ার চোখ কিছুটা ছলছল করে উঠল। তিনি ধীরে করে বললেন, মাঝে মাঝে মনে হয় যে এই পুরো শহরে আমার কেউ নেই। ঘরে কিছুক্ষণ কেবল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। রতন চুপচাপ বসেছিল। সে বুঝতে পারছিল না যে কি বলবে। সামনে বসে থাকা মায়ার চোখে যে শূন্যতা ছিল তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর রতন ধীরে করে বলল, ম্যাডাম, প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে। কেবল পার্থক্য এইটুকুই যে কারো সমস্যা বাইরে থেকে দেখা যায় আর কারোটা দেখা যায় না। মায়া তার দিকে তাকালেন। হয়তো তিনি কোনো মজুরের মুখ থেকে এমন কথা শোনার আশা করেননি। তিনি হালকা হাসলেন, কিন্তু তার চোখের জল তখনও লুকিয়ে রাখা যাচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে কষ্ট কি হয়? রতন ধীরে করে উত্তর দিল, যখন সংসারে টাকার অভাব থাকে তখন খুব তাড়াতাড়ি বুঝে যাওয়া যায়। মায়া মন দিয়ে তার কথা শুনছিলেন। রতন আরও বলল, আমার বাবা অসুস্থ থাকেন। সামান্য একটু জমি আছে, তা দিয়ে সংসার চলে না। তাই আমি মুম্বাই চলে এসেছি। এখানে দিনমজুরি করি, যাতে সংসারের খরচ চলতে পারে। মায়া কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, তার মানে তুমি নিজের পরিবারের জন্য সবকিছু করছো? রতন মাথা নাড়ল। হ্যাঁ, দায়িত্ব আছে, পালন তো করতেই হবে। মায়া দীর্ঘশ্বাস নিলেন। দায়িত্ব, এই শব্দটা অনেক ভারী হয় রতন। রতন হালকা করে মাথা নিচু করল। ঘরে আবার কিছুক্ষণের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। মায়া উঠে জানালার কাছে চলে গেলেন। বাইরে বহু দূর পর্যন্ত ছড়িয়ে থাকা শহরের আলোর দিকে তাকিয়ে তিনি বললেন, মাঝে মাঝে ভাবি, যদি সেদিন সেই অ্যাক্সিডেন্টটা না হতো তবে আমার জীবন আজ কেমন হতো। রতন তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। মায়া ধীরে ধীরে বলতে লাগলেন, আমরা দুজনে মিলে এই বাড়িটা কিনেছিলাম। অনেক স্বপ্ন ছিল, কিন্তু এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। রতন ধীর কণ্ঠে বলল, ঈশ্বরের ইচ্ছার সামনে কেউ কিছু করতে পারে না। মায়া ঘুরে তার দিকে তাকালেন, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? রতন বলল, যখন মানুষের কাছে আর কোনো অবলম্বন থাকে না তখন তাকেই মনে পড়ে। মায়া কিছু মুহূর্ত তাকে দেখলেন, তারপর ধীরে ধীরে ফিরে এসে সোফায় বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, রতন, তুমি কখনো ভয় পাও না? এত বড় শহরে একা থাকো। রতন হালকা হাসল। ভয় পাই, কিন্তু কি আর করা যাবে, কাজের জন্য সবকিছু করতে হয়। মায়া বললেন, তোমার মধ্যে অনেক সাহস আছে। রতন সাথে সাথে উত্তর দিল, সাহস নয় ম্যাডাম, বাধ্যবাধকতা। মায়া আবার হালকা হাসলেন। সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল। রতন ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়ে গিয়েছিল। সে ধীরে করে বলল, ম্যাডাম, এবার আমার যাওয়া উচিত। মায়ার সাথে সাথে বললেন,
এত তাড়াতাড়ি? রতন বলল, সকালে তাড়াতাড়ি কাজে যেতে হয়। মায়া কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, ঠিক আছে, তবে 1 মিনিট দাঁড়াও। তিনি উঠে ভেতরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলে তার হাতে একটি ছোট্ট খাম ছিল। তিনি সেই খামটি রতনের দিকে বাড়িয়ে দিলেন। রতন জিজ্ঞেস করল, এটা কি? মায়া বললেন, কিছু টাকা আছে, তুমি আজ আমাকে সাহায্য করেছ। রতন সাথে সাথে পিছিয়ে গেল। না ম্যাডাম, এর দরকার নেই। মায়া বললেন, কেন? এটা তোমার পারিশ্রমিক হিসেবেই ধরে নাও। রতন মাথা নাড়ল। আমি আপনার সাহায্য টাকার জন্য করিনি। মায়া কিছুক্ষণ তাকে দেখতে লাগলেন। তার চেহারায় প্রথমবারের মতো সত্যিকারের বিস্ময় দেখা গেল। তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন, সত্যি? রতন বলল, যদি টাকার জন্য করতাম তবে হয়তো দাঁড়াতামই না। মায়া ধীরে করে খামটি আবার রেখে দিলেন। কয়েক সেকেন্ড ধরে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর মায়া বললেন, রতন, তুমি কি কাল আবার আসতে পারবে? রতন একটু চমকালো। কেন? মায়া ধীর কণ্ঠে বললেন, ব্যাস, একটু কথা বলার জন্য। রতন কয়েক সেকেন্ড ভাবল, তারপর ধীরে করে বলল, যদি কাজ থেকে সময় পাই তবে চলে আসব। মায়া মাথা নাড়লেন। দুজনেই দরজার দিকে এগোলো। মায়া দরজা খুললেন। রতন বাইরে বেরোতে লাগল। যেতে যেতে সে একবার পেছনে ফিরে তাকালো। মায়া দরজার কাছে দাঁড়িয়েছিলেন এবং তার চোখে সেই একই শূন্যতা এখনো পরিষ্কার দেখা যাচ্ছিল। রতন কিছুক্ষণ তাকে দেখল, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। নিচে পৌঁছে সে বিল্ডিংয়ের গেট থেকে বাইরে বেরিয়ে এলো। রাতের গরম বাতাস এখনো বইছিল, কিন্তু তার মনে অদ্ভুত এক আলোড়ন চলছিল। সে বুঝতে পারছিল না যে এইমাত্র যা ঘটল তা ঠিক ছিল নাকি অদ্ভুত। এক ধনী ঘরের বিধবা মহিলা আর সে এক সাধারণ মজুর, দুজনের জগৎ একদম আলাদা ছিল। তবুও কিছুক্ষণ আগে তারা একই ঘরে বসে গল্প করছিল। রতন ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করল। সারা রাস্তা সে মায়ার কথাই ভাবতে লাগল। তার চেহারার বিষণ্ণতা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে প্রথমবার অনুভব করল যে টাকা থাকলেই মানুষ সুখী হয়ে যায় না। মাঝে মাঝে সবচেয়ে বেশি শূন্যতা সেই মানুষদের জীবনেই থাকে যাদের কাছে সবকিছু আছে। কিছুক্ষণ পর রতন তার ছোট্ট ঘরে পৌঁছাল। ঘরে সেই একই গরম ভর্তি ছিল। সে দরজা খুলল এবং ভেতরে এসে মেঝেতে পাতা পুরনো তোশকের ওপর বসল। পাখা চলছিল, কিন্তু তাতে বিশেষ কোনো পার্থক্য হচ্ছিল না। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। তার চোখের সামনে বারবার সেই একই দৃশ্য ভেসে উঠছিল। মায়ার ফাঁকা বাড়ি, তার ধীর কণ্ঠস্বর আর তার চোখে ভরা বিষণ্ণতা। প্রায় অর্ধেক রাত পেরিয়ে যাওয়ার পর কোনো এক সময় রতনের চোখ লেগে এলো। সকালবেলা রোজকার মতোই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। সূর্য তখনও পুরোপুরি উঠেনি, কিন্তু রতন উঠে পড়ল। দিন মজুরি করা মানুষদের জীবনে আরামের বেশি সময় থাকে না। সে তাড়াতাড়ি তৈরি হলো এবং কাজে বেরিয়ে পড়ল। সারাদিন সে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে লাগল। ইট তোলা, সিমেন্ট বয়ে নিয়ে যাওয়া, অন্য মজুরদের সাথে ছোটাছুটি করা, সবকিছু আগের মতোই ছিল। কিন্তু তার মাথায় বারবার গত রাতের কথা ঘুরপাক খাচ্ছিল। কাজ শেষ হওয়ার পর সন্ধ্যায় সে নিজের ঘরের দিকে ফিরছিল। রাস্তায় হঠাৎ তার মায়ার কথা মনে পড়ল। তুমি কি কাল আবার আসতে পারবে? রতন কিছুক্ষণের জন্য থেমে গেল। সে ভাবতে লাগলো যে তার কি যাওয়া উচিত নাকি উচিত নয়। আসলে তিনি একজন ধনী মহিলা ছিলেন, আর সে কেবল একজন মজুর। লোকেরা কি ভাববে? কিন্তু তারপর তার মনে পড়ল যে গত রাতে তাকে কতটা একা দেখাচ্ছিল। কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিল যে সে কেবল কিছুক্ষণের জন্য যাবে। রাত প্রায় ৮টার সময় সে সেই একই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড সে গেটের বাইরেই দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে ভিতরে ঢুকে গেল। সিকিউরিটি গার্ড তাকে চিনে ফেলল এবং কোনো কিছু না জিজ্ঞেস করেই গেট খুলে দিল। রতন লিফট দিয়ে ওপরে গেল এবং সেই ফ্ল্যাটের সামনে পৌঁছে গেল। সে ধীরে করে ডোরবেল বাজালো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। মায়া সামনে দাঁড়িয়েছিলেন। রতনকে দেখে তার মুখে হালকা হাসি ফুটে উঠল। হয়তো তিনি সত্যিই তার আসার জন্য অপেক্ষা করছিলেন। তুমি এসেছ? তিনি ধীর কণ্ঠে বললেন। রতন মাথা নাড়ল। হ্যাঁ, কাজ থেকে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম। মায়া দরজাটা আরেকটু খুলে দিলেন। ভেতরে এসো। রতন ভেতরে এসে আগের মতোই সোফার এক কোণে বসল। ঘরে আজও সেই একই নিস্তব্ধতা ছিল,
কিন্তু পরিবেশটা ততটা ভারী লাগছিল না যতটা গত রাতে ছিল। মায়া রান্নাঘর থেকে চা নিয়ে এলেন। দুজনেই চুপচাপ চা পান করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া বললেন, গত রাতের পর অনেক দিন পর আমার ঘুম এসেছিল। রতন তার দিকে তাকালো। সে কিছু বলল না। মায়া আরও বললেন, কখনো কখনো কেবল কারো সঙ্গটাই যথেষ্ট হয়। রতন ধীরে করে বলল, সঙ্গ যদি সত্যিকারের হয় তবেই। মায়া কিছু মুহূর্ত তাকে দেখতে লাগলেন। হয়তো তিনি রতনের সরল স্বভাব বুঝতে শুরু করেছিলেন। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। তারা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে থাকল, গ্রাম, শহর, জীবন এবং সংগ্রামের কথা। কিভাবে সময় কেটে গেল দুজনেই বুঝতে পারল না। সেই রাতে রতন বেশিক্ষণ থাকল না। যাওয়ার সময় মায়া শুধু এইটুকুই বললেন, মাঝে মাঝে এসো। রতন মাথা নেড়ে হ্যাঁ জানাল। এরপর ধীরে ধীরে তাদের সাক্ষাৎ বাড়তে লাগল। রতন নিজের কাজের পর মাঝে মাঝে সেখানে চলে যেত। দুজনেই বসে গল্প করত। মায়ার এখন আর আগের মতো একাকিত্ব অনুভব হতো না। সময় পেরিয়ে যেতে থাকল। রতনের সরলতা এবং সততা মায়ার হৃদয়ে এক আলাদা জায়গা করে নিয়েছিল। অন্যদিকে রতনও অনুভব করতে শুরু করেছিল যে মায়া কেবল ধনীই নন, ভেতর থেকে খুব সংবেদনশীল একজন মানুষ। একদিন মায়া রতনকে বললেন, তুমি কি জানো রতন, এই শহরে অনেক মানুষ আছে, কিন্তু সত্যিকারের মানুষ খুব কমই পাওয়া যায়। রতন ধীরে করে বলল, সত্যিটা টাকা দিয়ে পাওয়া যায় না ম্যাডাম, মন থেকে পাওয়া যায়। মায়া হাসলেন। সেদিন দুজনেই জানালার কাছে দাঁড়িয়ে শহরের আলো দেখছিলেন। বাইরে সেই একই মুম্বাই ছিল, ভিড়ে ঠাসা, কোলাহলপূর্ণ এবং নিজের গতিতে ছুটতে থাকা। কিন্তু সেই বড় শহরের মাঝে, সেই শান্ত ঘরে, সম্পূর্ণ আলাদা দুটি জগতের মানুষ নীরবে একে অপরের অস্তিত্ব অনুভব করছিল। যাই হোক বন্ধুরা, সময় ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছিল। রতন নিজের কাজে মগ্ন থাকত আর মাঝে মাঝে মায়ার সাথে দেখা করতে চলে যেত। দুজনের মধ্যে এখন এক অদ্ভুত বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। মায়ার এখন আর আগের মতো একাকিত্ব অনুভব হতো না। আর রতনেরও মনে হতে শুরু করেছিল যে এই বড় শহরে সে এখন আর একদম একা নয়। কয়েক মাস পর একদিন মায়া রতনকে বললেন, রতন, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। টাকা, বাড়ি, গাড়ি সবকিছু আছে, কিন্তু আসল শান্তি মানুষের সঙ্গেই থাকে। রতন চুপচাপ তার কথা শুনছিল। মায়া আরও বললেন, যদি তোমার খারাপ না লাগে তবে তুমি কি আমার জীবনের অংশ হতে চাইবে? রতন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে কখনো ভাবতেও পারেনি যে একজন কোটিপতি মহিলা তাকে এমন প্রশ্ন করবেন। কিন্তু সে মায়ার চোখের দিকে তাকালো। সেখানে কোনো অহংকার ছিল না, কেবল সততা ছিল। রতন ধীরে করে বলল, যদি আপনি সত্যিই আমার সাথে সুখে থাকতে পারেন তবে আমার কোনো আপত্তি নেই। কয়েক মাস পরই দুজনেই নিজেদের পরিবারের সাথে কথা বলল। শুরুতে লোকজনের কাছে এই সম্পর্কটা অদ্ভুত লেগেছিল, কিন্তু যখন তারা রতনের সরলতা এবং সততা দেখল, তখন ধীরে ধীরে সবাই মেনে নিল। আর তারপর একদিন সেই রতন, যে কখনো মুম্বাইয়ের রাস্তায় দিনমজুরি করত, সেই শহরেই মায়ার জীবনসঙ্গী হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষের আসল মূল্য তার টাকা বা মর্যাদা দিয়ে নয়, বরং তার মন এবং তার আচরণ দিয়ে বিচার করা হয়। মাঝে মাঝে জীবনে সবচেয়ে অমূল্য সম্পর্ক সেখানেই তৈরি হয়ে যায়, যেখানে আমরা ভাবতেও পারি না। একদিকে কোটি টাকার মালিক, কিন্তু ভেতর থেকে একা এক মহিলা ছিলেন। আর অন্যদিকে এক সাধারণ মজুর ছেলে, যার কাছে টাকা ছিল না, কিন্তু মনটা খুব খাঁটি ছিল। হয়তো এই সত্যটাই সম্পূর্ণ আলাদা দুটি জগতের মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা রতনের জায়গায় থাকতেন, তবে কি আপনারাও একজন অচেনা বিধবা মহিলাকে সাহায্য করার জন্য তার সাথে যেতেন? নাকি আপনাদের ভয় লাগতো আর আপনারা সেখান থেকে চলে যেতেন? আর যদি আপনারা মায়ার জায়গায় থাকতেন, তবে কি আপনারা নিজেদের জীবনে একজন সাধারণ মজুর ছেলেকে জায়গা দিতেন? নাকি সমাজের ভয়ে এমন পদক্ষেপ কখনো নিতেন না? সত্যিকারের মন থেকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের রতনের সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে কিনা, এবং মায়া কি সঠিক মানুষের উপর ভরসা করেছেন। আর যদি আপনাদের এমন সত্য এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয়, তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন। শুনো সাচ্চি কাহানি ভিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথেও এই গল্পটি শেয়ার করুন। আবার দেখা হবে একটি নতুন এবং আকর্ষণীয় গল্পের সাথে।